উত্তর পূর্ব ভারতের যে ৭টি রাজ্য আছে, যাদের একসাথে আমরা সেভেন সিস্টার্স বলে থাকি, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং পর্যটকদের প্রথম পছন্দের রাজ্য হলো মেঘালয়। মেঘালয় ভ্রমণটি সাধারণত ৩ ভাগে করা হয়ে থাকে। প্রথম ভাগটি মেঘালয়ের রাজধানী শহর শিলংকে কেন্দ্র করে, দ্বিতীয়টি শিলং থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের দ্বিতীয় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জিকে কেন্দ্র করে, এবং তৃতীয় ভাগটি, যেটি সবচেয়ে সুন্দর, তা হলো ডকি। আমরা এই ৩টি ভাগ ৩টি ভিন্ন ভিন্ন পর্বে আলোচনা করব এবং আরেকটি পর্বে সম্পূর্ণ মেঘালয় ভ্রমণের বাজেট প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকের পর্বটিতে আমরা শিলং এবং তার আশেপাশে যেসব দর্শনীয় জায়গা রয়েছে সেগুলি দেখাবো। কলকাতা থেকে আগের দিন সন্ধেবেলায় আমরা গুয়াহাটি পৌঁছে যাই এবং রাত্রিবাস ছিল গুয়াহাটির একটি হোটেলে। হোটেলটির অবস্থান ব্রহ্মপুত্র নদীর একেবারে পাশেই ছিল, তাই সকাল সকাল উঠে ব্রহ্মপুত্র নদীর খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা গেল। গুয়াহাটি থেকে খুব সকাল সকাল আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আমরা গুয়াহাটিতে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, পথেই কোনো ধাবা বা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামাবো ব্রেকফাস্টের জন্য। গাড়ি যতই গুয়াহাটি ছেড়ে বেরোতে লাগলো, সৌন্দর্যের বৈচিত্র্য ততই বাড়তে লাগলো। আমাদের গাড়িটি আগে থেকেই বুকিং করা ছিল, তবে আপনারা চাইলে গুয়াহাটি পৌঁছেও গাড়ি বুক করতে পারেন পুরো মেঘালয় ট্রিপটার জন্য, অথবা শিলং পৌঁছে পুলিশ বাজার থেকেও গাড়ি বুকিং করে নিতে পারবেন। ড্রাইভারের সাজেশন মতো আমরা রাস্তার ধারে একটা ধাবা দেখে দাঁড়িয়ে গেলাম। এই ধাবাটায় আবার দুটো আলাদা সেকশন রয়েছে। একটা সেকশনে এখানকার লোকাল কিছু খাসি ডিশ রয়েছে। আমাদের ওখানে মিষ্টির দোকানে যেমন মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে শোকেসের মধ্যে রাখা থাকে, এখানেও দেখুন খাসি ডিশগুলো শোকেসের মধ্যে সাজিয়ে রাখা আছে। আমরা পাশের সেকশন থেকে আমাদের ব্রেকফাস্ট সারলাম। গাড়ি ছুটে চলল শিলংয়ের দিকে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটারের মতো। একটানা গেলে সময় লাগবে ৩ ঘন্টার মতো, তবে পথে যেহেতু কতগুলি সাইট সিইং রয়েছে, তাই সময় আরও বেশি লাগবে। শিলং ঢোকার ১৫ কিলোমিটার আগেই পড়বে উমিয়াম লেক। আমরা অর্কিড রিসোর্ট এরিয়ার ভেতর দিয়ে যাব লেকের কাছে। এর জন্য এন্ট্রি ফিজ লাগবে জনপ্রতি ৬০ টাকা। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, উমিয়াম লেকে হাউস বোটের ব্যবস্থা আছে, তাই শিলংয়ে নাইট স্টে না করে এখানেও করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক আগে থেকে এই হাউস বোটগুলির বুকিং করতে হয়। হাউস বোটে একটাই মাত্র ঘর থাকে, যেগুলির ভাড়া পার ডে ৫,০০০ টাকারও বেশি। লেকের জলে বোটিং করার ব্যবস্থা রয়েছে। এই বোট সার্ভিস প্রায় বিকেল ৫টা অবধি চালু থাকে, তবে ওয়েদার খারাপ থাকলে আগেই বন্ধ হয়ে যায়। লেকে বোটিং করার জন্য ২ রকমের বোট রয়েছে। এক রকমের বোট, যার ক্যাপাসিটি ১০ জন, সেগুলিকে বলা হয় অ্যানাকোন্ডা বোট। এই অ্যানাকোন্ডা বোটের ১০ জনের জন্য চার্জ ১১৮০ টাকা। আরেক রকম বোট রয়েছে যেগুলি সাইজে একটু ছোট, যাতে মাত্র ৩ জন বসতে পারবে। এর চার্জ ৪৭২ টাকা ৩ জনের জন্য। এই লেকটি স্থানীয়দের কাছে বড়াপানি নামেও পরিচিত। উমিয়াম নদীর জল থেকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই ১৯৬০ সালে এই হ্রদটি কৃত্রিমভাবে তৈরি করা হয়। প্রায় ২২৫ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই হ্রদটি। উমিয়াম লেকে বেশ খানিকটা সময় কাটানোর পর গাড়ি আবার স্টার্ট দিল। বেশ কিছুটা গিয়ে আবার দাঁড়ালাম লেক ভিউ পয়েন্টে। এখান থেকে নিচের উমিয়াম লেকটাকে দেখতে খুব সুন্দর লাগে। এরপর গাড়ি ছুটল শিলংয়ের দিকে। শিলং পৌঁছে আজ আমরা দেখে নেব শিলংয়ের কিছু জায়গা, যার মধ্যে রয়েছে ওয়াটস লেক। গুয়াহাটি থেকে সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন, না হলে ওয়াটস লেকে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না। লেক মোটামুটি ৪:৩০ থেকে ৫টার মধ্যে বন্ধ হয়ে যায়। এর এন্ট্রি ফিস বড়দের জন্য ২০ টাকা আর বাচ্চাদের জন্য ১০ টাকা। আপনার কাছে যদি প্লাস্টিকের বোতল বা অন্য কোনো প্লাস্টিকের জিনিস থাকে, তাহলে ওয়াটস লেকে ঢোকার আগে সেগুলো গাড়িতে রেখে আসবেন, কারণ এটি প্লাস্টিক ফ্রি জোন। আমাদের সেটি জানা ছিল না, তাই জলের বোতলটি ডাস্টবিনে ফেলে দিতে হলো। ওয়াটস লেকে আমরা একটা ক্লিন, কাম এবং রিল্যাক্সেশন অ্যাটমসফিয়ার পেলাম, তাই এখানে হেঁটে বেড়াতেই বলুন বা বসে থাকতেই বলুন, দারুণ উপভোগ্য লাগবে। লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থাও আছে। উইলিয়াম ওয়াটসের নাম অনুযায়ী এই লেকের নাম ওয়াটস লেক। আপনারা যদি নভেম্বরে শিলং আসার প্ল্যান করেন, তাহলে একটা বাড়তি পাওনা হবে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যেটা এই ওয়াটস লেকের মধ্যেই হয়। ফেস্টিভ্যালের আগে থেকেই লেকের ভেতর রাস্তার দুদিক জুড়ে অনেক চেরি গাছ লাগানো হয়, আর নভেম্বরে এই গাছগুলো চেরি ফুলে ভরে ওঠে আর দেখতে দুর্দান্ত লাগে। বিদেশে, বিশেষ করে আমেরিকার অনেক জায়গায় এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়।
আর আমাদের দেশে এখানে শিলংয়ের এই ওয়ার্ডস লেকেও এই ফেস্টিভ্যালটা হয়। মোটামুটি নভেম্বরের 14 থেকে 17 এরকম সময়ে হয় ফেস্টিভ্যালটা। বিভিন্ন ইয়ারে ডেটটা একটু এদিক ওদিক হয়, আপনারা আসার সময় ইন্টারনেটে চেক করে নেবেন। এরপর আমরা এলাম শিলংয়ের আরেকটা খুব সুন্দর জায়গা লেডি হায়দারি পার্কে। এখানে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফিজ রয়েছে। এর মধ্যে আবার একটি ছোট্ট জুও রয়েছে। একদিকে বাচ্চাদের খেলার জায়গা, আরেকদিকে জু। অনেক বড় বড় সাইজের হাঁস, রাজহাঁস, ফেলিকন দেখতে পাবেন এখানে। এছাড়া জুয়ের মধ্যে পেঁচা, সম্বর, মাঙ্কি, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ফক্স ইত্যাদি তো রয়েছেই। জুটা খুব একটা বড় না হলেও বাচ্চারা এলে খুব মজা পাবে। লেডি হায়দারি পার্কের ভিতর রয়েছে আবার একটি মিউজিয়াম। মিউজিয়ামের জন্য আলাদা কোনো এন্ট্রি ফিজ নেই। ভেতরে বিভিন্ন জীবজন্তু, স্কেলিটন, সেল, শিং ইত্যাদি সংরক্ষণ করে রাখা আছে। এরপর আমরা এলাম ডন বস্কো মিউজিয়ামে। শুধু মেঘালয় নয়, গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যতম আকর্ষণীয় মিউজিয়াম হলো এই ডন বস্কো মিউজিয়ামটি। এটি বানানোই হয়েছে মূলত সমগ্র উত্তর পূর্ব ভারতের শিল্প, সংস্কৃতি, জীবনযাত্রাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। বিশাল বড় এই মিউজিয়ামটির 7টি ফ্লোর রয়েছে এবং প্রতিটি ফ্লোরের আলাদা আলাদা থিম রয়েছে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 100 টাকা আর স্টুডেন্ট হলে 50 টাকা। মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখতে হলে কমপক্ষে 2.5-3 ঘন্টা সময় তো লাগবেই। মিউজিয়ামটির একদম টপে তৈরি করা হয়েছে স্কাই ওয়াক, যেটি ট্যুরিস্টদের কাছে বেশ আকর্ষণীয়। স্কাই ওয়াক থেকে সমগ্র শিলং শহরটির খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এই স্কাই ওয়াকটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর কোন জায়গা থেকে শিলংয়ের পার্টিকুলার কোন জায়গাটি দেখতে পাওয়া যায় সেটিও লেখা আছে। এটি 2 ওয়ে, এক দিকটা দিয়ে ঢুকে অন্য দিকটা দিয়ে বেরোনো যায়। এরপর সন্ধেবেলায় আমরা চলে এলাম পুলিশ বাজারে। পাহাড়ে ঘুরতে গেলে আমরা যেমন মল রোড পাই, এখানে পুলিশ বাজারটাই মল রোডের মতো। বিভিন্ন স্টাইলের ছাতা আর রেনকোটের দোকান রয়েছে প্রচুর, সাথে শীতের পোশাকও বিক্রি হচ্ছে রাস্তার দুপাশে। এখানে উত্তর পূর্বাঞ্চলের লোকাল ফুড ট্রাই করতে পারেন। মাংসের ক্ষেত্রে চিকেনের থেকে পর্কের আধিক্যই বেশি। আমরা ট্রাই করেছিলাম এখানকার লোকাল ফুড জাডো। এই পুলিশ বাজারকে আবার অনেকে বড়া বাজারও বলে থাকেন, যেমন উমিয়াম লেককে অনেকে বড়া পানি বলেন। এখানে বিভিন্ন স্টাইলের জামা কাপড়ের ভ্যারাইটি রয়েছে প্রচুর। ইচ্ছে করছিল অনেক কিছু কিনে আনতে, কিন্তু এত কিছু বয়ে নিয়ে আসা অনেক প্রবলেম হয় বলে ইচ্ছেতে লাগাম টানতে হলো। পুলিশ বাজারে গাড়ির পার্কিং রয়েছে, পার ডে চার্জের ভিত্তিতে গাড়ি রাখা যায়। প্রতি সানডে এখানে ফুড মার্কেট বসে, যেখানে অনেক সস্তায় জামা কাপড় পাওয়া যায়, বিশেষ করে গরম জামা কাপড়। ওয়েদার ফরকাস্ট অনুযায়ী অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আজকে, তাই আর বেশিক্ষণ ঘোরা যাবে না, যদিও আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল। পুলিশ বাজারে একটা দোকান থেকে আমাদের ডিনারটা পার্সেল করিয়ে নিয়ে হোটেলে ফেরার জন্য বেরিয়ে গেলাম। আমাদের হোটেলটি আগে থেকেই বুক করা ছিল। আমরা পুলিশ বাজারের কাছে হোটেল না নিয়ে পুলিশ বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে লাইথুনগড় বাজারের কাছে হোটেল নিয়েছি। শিলংয়ে পুলিশ বাজারের কাছের হোটেলগুলোর ভাড়া অনেক বেশি, কিন্তু এখানে সে তুলনায় অনেকটাই কম। আমরা দুটো ফ্যামিলির জন্য একটা ভিলা রেন্ট নিয়েছি। এর মধ্যে 2টো রুম, ওয়াশরুম, ডাইনিং রয়েছে, সঙ্গে কিচেনও রয়েছে এবং রান্নার গ্যাস, বাসনপত্র, ইন্ডাকশন সবই রয়েছে। এই ভিলাটির পার নাইট রেন্ট 2500 টাকা। সঙ্গে গাড়ি যেহেতু ভাড়া করাই থাকে, তাই পুলিশ বাজারের কাছে হোটেল না নিলেও কোনো অসুবিধা হয় না। আর লাইথুনগড় বাজারেও খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি সবই পাওয়া যায়। পরের দিন অর্থাৎ শিলং ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আজকের আইটিনারিতে অনেকগুলোই সাইট সিইং রয়েছে, যার মধ্যে আমরা প্রথমেই যাব শিলং ভিউ পয়েন্টে। এখানেই কাউন্টার থেকে গাড়ি বুকিং এবং ভিউ পয়েন্টের টিকিট করে নিতে হবে। একটি 4 সিটারের গাড়ির ভাড়া 200 টাকা এবং ভিউ পয়েন্টের এন্ট্রি ফি 50 টাকা পার পার্সন। রাস্তার মাঝে এক জায়গায় চেকপোস্ট আছে, সেখানে প্রত্যেকের সচিত্র একটি আইডি প্রুফ দেখাতে হলো। প্রসঙ্গত বলে রাখি, এই এরিয়াটিতে কোনো বিদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ। ভিউ পয়েন্ট পৌঁছেই আবহাওয়ার পরিবর্তনটা বেশ বোঝা গেল। উচ্চতার কারণে এখানে বেশ ভালো রকমের ঠান্ডা রয়েছে, সঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে আরও ঠান্ডা লাগছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো শিলং শহরটাকে সুন্দর করে দেখা যায়, সঙ্গে বাংলাদেশেরও কিছু অংশ দেখা যায়। কিন্তু আজ বৃষ্টির জন্য চারিদিক কুয়াশায় ঢাকা। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আবহাওয়া ভালো থাকলে ওয়াচ টাওয়ার থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে অনেকগুলো খাবার দোকান রয়েছে,
তবে চা, ম্যাগি, ডিম সেদ্ধ ছাড়া বেশি কিছু নেই, যদিও দাম অনেকখানি চড়া। ডে 2তে আমাদের দ্বিতীয় সাইট সিইং রয়েছে এলিফ্যান্ট ফলস। পুরো মেঘালয় রাজ্য জুড়ে অনেক অনেক ঝর্ণা রয়েছে, তবে শিলং ভ্রমণের মধ্যে এই এলিফ্যান্ট ফলসই সবচেয়ে বেশি জনপ্রিয়। এই এলিফ্যান্ট ফলসটির একটি খাসি নাম থাকলেও এই নামেই পরিচিত বেশি, এবং এই রূপ নামকরণের কারণও প্রবেশের প্রথমেই একটি সাইনবোর্ডে লেখা আছে। এই ঝর্ণাটির কাছেই হাতির মতো দেখতে একটি বড় পাথর দেখা গিয়েছিল, এবং এরপর একজন ইংলিশম্যান এই ঝর্ণার নাম রাখেন এলিফ্যান্ট ফলস। যদিও এই পাথরটি পরবর্তীতে ভূমিকম্পের সময় নষ্ট হয়ে গিয়েছে। বছরের অন্যান্য সময় ঝর্ণাটি সুন্দর ভিউ পাওয়া গেলেও শীতকালে ঝর্ণার জল অনেকাংশে শুকিয়ে যায়, এই কারণেই সৌন্দর্য অনেকটা কমে যায়। এলিফ্যান্ট ফলসের জন্য প্রবেশ মূল্য রয়েছে 100 টাকা পার পার্সন, যেটা আমার মনে হলো অনেকটাই বেশি। প্রথম অংশটি বেশ প্রশস্ত হলেও বেশিরভাগ জায়গাটি এই গাছ দিয়ে ঢাকা। সিঁড়ি দিয়ে আরও কিছুটা পথ নিচে নেমে গেলে দেখা যাবে দ্বিতীয় অংশটি। অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা পৌঁছে গেলাম ঝর্ণাটির 3 নম্বর তথা লাস্ট স্টেপে। এই অংশটি থেকেই ঝর্ণাটির সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়, তাই এখানেই বেশিরভাগ মানুষ ফটো তোলার জন্য ভিড় জমিয়েছে। এলিফ্যান্ট ফলস দেখার পর আমাদের পরবর্তী সাইট সিইং রয়েছে এখান থেকে 15 কিলোমিটার দূরে মফলং গ্রামে, যেখানে 192 একর জায়গা জুড়ে খাসি প্রজাতিদের পবিত্র বনভূমি মফলং স্যাক্রেড ফরেস্ট রয়েছে। এই জঙ্গলটির প্রতি পর্যটকদের আকর্ষণ শুধুমাত্র তার অগভীর সৌন্দর্যের জন্যই নয়, এই জঙ্গলের সঙ্গে জড়িয়ে রয়েছে খাসি আদিবাসীদের হাজার হাজার বছরের পুরানো ধর্মীয় রীতিনীতি, যা তারা আজও সমান শ্রদ্ধার সঙ্গে রক্ষা করে আসছে, কারণ তারা মনে করেন এখানে আজও অধিষ্ঠান করছেন জঙ্গলের দেবী। জঙ্গলে ঢোকার মুখে 3টে বড় শিলাখণ্ড রয়েছে, যেখানে জঙ্গলের ব্যাপারে যে কোনো ডিসিশন নেওয়ার আগে মিটিং হতো, এবং এখনও সেই পরম্পরা প্রচলিত। জঙ্গলে প্রবেশের জন্য একজন লোকাল গাইড নিতে হবে, এবং এই গাইডের ফিস 300 টাকা। গাইডের মুখে যতই এই জঙ্গলের প্রাচীন ইতিহাস শুনতে লাগলাম, ততই আরও রোমহর্ষক অনুভূতি হতে লাগলো। জানতে পারলাম এখানে কত দুষ্কর প্রজাতির ঔষধি গাছ রয়েছে। এছাড়া রয়েছে অনেক রুদ্রাক্ষের গাছ, যাতে 12 বছর অন্তর রুদ্রাক্ষ হয়। প্রাচীন বলি প্রথা মেনে এখানে আজও মুরগি বলি দিয়ে জঙ্গলের দেবীকে সমর্পণ করা হয়। এই জঙ্গল থেকে কোনো মানুষ কিছুই বাইরে নিয়ে আসতে পারবেন না, এমনকি একটা পাতা বা পাথরও না, তাহলে জঙ্গলের দেবী ক্ষুণ্ণ হয়ে তাকে শাস্তি দেন, এমনটাই মনে করেন এখানকার খাসি আদিবাসীরা। স্যাক্রেড ফরেস্টে এক অন্যরকম অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আবার শিলং শহরের দিকে ব্যাক করলাম আমাদের পরবর্তী সাইট সিইংয়ের জন্য। আমাদের রাজ্যে দার্জিলিংয়ের চায়ের যেমন জগৎজোড়া নাম, পাশাপাশি আসাম এবং মেঘালয়ের চাও বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। তাই আসাম এবং মেঘালয় জুড়ে অনেক চা বাগান চোখে পড়বে। তার মধ্যে আমরা গিয়েছিলাম আপার শিলং টি ফার্মে। এর এন্ট্রি ফিজ পার পার্সন 20 টাকা। ইচ্ছে হলে এখানে কাউন্টার থেকে চা পাতা কিনে আনতে পারেন বাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য। টি গার্ডেন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের পরবর্তী সাইট সিইং এয়ারফোর্স মিউজিয়াম। মিউজিয়ামটি যেহেতু আর্মি এরিয়ার ভেতরে অবস্থিত, তাই ঢোকার আগে প্রত্যেকের আইডি কার্ড দেখাতে হবে। এর প্রবেশ মূল্য 40 টাকা পার পার্সন। মিউজিয়ামটির ভেতর বিভিন্ন যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনা কর্তৃক ব্যবহৃত বিভিন্ন যুদ্ধবিমান, অস্ত্রশস্ত্র ইত্যাদির মডেল রয়েছে। রয়েছে ভারতীয় বায়ুসেনার অর্জিত বিভিন্ন মেডেল, পুরস্কার ইত্যাদি। এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সামাজিক এবং ধর্মীয় সংস্কার, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি ইত্যাদিও প্রদর্শন করা রয়েছে। এরপর আমরা যাব লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি শিলংয়ের অসাধারণ একটি জায়গা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। অন্য সময়ের তুলনায় সানরাইজ বা সানসেটের সময় এখানে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমরাও লাকিলি সানসেটের সময়েই এসে পৌঁছেছি। সূর্যাস্তের সময় আকাশের রংটা দেখলে বিস্মিত হতেই হয়। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। সানসেটের পর এই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়, তখন আর কিছুই ভিউ পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন সানসেট হওয়ার আগে এই জায়গাটা দেখে নিতে। শিলং ভিউ পয়েন্টে বৃষ্টির জন্য পুরো জায়গাটাই কুয়াশা দিয়ে আচ্ছন্ন ছিল, তাই সেরকম কিছুই দেখা যায়নি। তাই এখানে এসে সেই আক্ষেপটা পুরো মিটে গেল। এত সুন্দর একটা সানসেট দেখে মনটা পুরো ভরে গেল। এখানে রাস্তার দুদিকে স্থানীয় বাসিন্দারা লোকাল ফ্রুটসের পসরা সাজিয়ে বসেছেন।
শিলংয়ের সাইট সিইং সব শেষ করে সন্ধেবেলায় আমরা আবার পুলিশ বাজারেই এলাম। এখান থেকে কিছু শপিংও করার আছে আর কিছু গ্রসারিজও নিয়ে নেব, কারণ আমাদের হোটেলে যেহেতু কিচেন ফ্যাসিলিটি আছে তাই ঠিক করলাম আজ ডিনারটা হোটেলেই বানিয়ে নেব। কাল সকাল সকাল আমরা শিলং ছেড়ে বেরিয়ে পড়ব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি ভ্রমণ বিস্তারিত দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল মাইলস আনলকডে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল।